দর্শক আসসালামু আলাইকুম। দেশে যে অরাজক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে, সেটার কারণ কি? আসলে কেন এরকম ঘটনা ঘটে চলেছে? ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দিচ্ছে ছাত্ররা বা ছাত্র জনতা। তাদের প্রধান ক্ষোভ এবং রাগ ধানমন্ডি ৩২-এর প্রতি। সেখানে কি ঘটনা? সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গেছিল, কিন্তু তারা কোনো কিছু না করে ওখানে দাঁড়িয়েছিল, সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেছে। এক পর্যায়ে দেখা গেল যে ছাত্ররা তাদেরকেই ঘিরে রেখেছে, তাদেরকে কেউ যেন আঘাত না করে। সেটা কেন? যদি আঘাত করে তাহলে ছাত্র জনতার উপর একটা দোষ পড়তে পারে। কিন্তু সরকার কিন্তু এখানে কোনো বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি। ফলে ওখানে কোনো পুলিশ যায়নি, অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে উপস্থিত ছিল না। সারা রাত তারা সেখানে বুলডোজার দিয়ে ভেঙেছে। বুলডোজার বা এসকেভেটর সেটা কোথায় পেল? সেটা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা এসকেভেটর আমার চোখে পড়েছে। আমি লাইভ দেখতে গিয়ে আমি দেখেছি যে এটা দক্ষিণ সিটি কর্পোরেশন। তার মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে এসকেভেটর সেটা ওটা গেল, মানে হলো সরকার সেখানে একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল। সরকার কি? সরকার জুলাই আন্দোলনের ঘটনার প্রক্রিয়ায় ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান করেছে, সে এসে সরকারে বসেছে এবং সে আমেরিকায় একটা মিটিংয়ে ছাত্রদেরকে পরিচয় করে দিয়েছিল এই ছাত্ররাই দেশ স্বাধীন করেছে বা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। এরা দেখতে সাধারণ হলেও এরা অসাধারণ। এই যে ঘটনা, তার মানে ছাত্রদের পক্ষের সে সরকার। তাহলে ছাত্র জনতা যদি সেই ৩২ নম্বর ভাঙতে যায়, তাহলে সে তো সেটা দিবে না। ফলে সে বাধা দেয়নি। ইচ্ছা করলে সরকার কিন্তু সেখানে যে অরাজক পরিস্থিতি, ৩২ নম্বর যে ভাঙচুর চলছে, সরকার এটা বাধা দিতে পারত, কিন্তু এটা দিবে না। আবার এখানে পিনাকি ভট্টাচার্য, বগুড়ায় বাড়ি, শ্যামল রঞ্জন কুমার ভট্টাচার্য, তার ছেলে পিনাকি ভট্টাচার্য পিঙ্কু। উনি ছাত্র ইউনিয়ন করতেন মেডিকেল কলেজে পড়াকালীন সময় রাজশাহীতে। সে সময় ৯০-এর গণ অভ্যুত্থান বা আন্দোলন করতে গিয়ে তিনি প্রহত হয়েছিলেন, মার খেয়েছিলেন এবং তিনি মৃত্যু বলে সে সময়ের আইন শৃঙ্খলা বাহিনী তাকে ফেলে গেছিল। তিনি সেখান থেকে উঠে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন, একা একাই করেছেন এবং তিনি বেঁচে যান। তার পরবর্তীতে তিনি কমিউনিস্ট পার্টি করেন, আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব। তার নামে অনেক কেলেঙ্কারি আছে এবং অনেক ভালো কথাও ছড়িয়ে ছিটিয়ে আছে। উনি বই লেখেন, উনি কবিতা লেখেন, উনি আরো অনেক গুণে সে গুণান্বিত। তো উনি বাংলাদেশে থাকাকালীন সময়ে একটি ঘটনার সম্মুখীন হন এবং সেখান থেকে সরকারের বিরাগ ভাজন হন। তারপরে তিনি পালিয়ে ফ্রান্সে যান। ফ্রান্সে গিয়ে তিনি ভিডিও কন্টেন্ট মেক করেন এবং সেই কন্টেন্ট দিয়ে তিনি বাংলাদেশের ঘটনা প্রবাহ তুলে ধরেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ৩২ নম্বর ভাঙতে হবে এবং ৩২ নম্বর যদি ভাঙা যায় তাহলে সরকারের শক্তি আবারও সংহত হবে। ইতিমধ্যেই জিনিসপাতির দাম বেশি, তারপরে সরকার নানান বিষয়ে হ্যান্ডেল করতে পারছিল না। ফলে যদি সরকার আবার নতুন করে বা যদি ছাত্র জনতা আবার নতুন করে এই সমস্ত কর্মকাণ্ড, ফাঁসিবাদের যে সমস্ত আঁতুড়ঘর বা যার উপর ভিত্তি করে ফাঁসিবাদ গড়ে উঠেছিল, শেখ হাসিনা ১৫.৫ বছর
এই সাম্রাজ্যে শাসন চালিয়েছে, সেটা আর থাকবে না ভবিষ্যতে। সে এটা করতে পারবে না, কারণ সেই 32 নম্বরে যে শেখ মুজিবুর রহমান খুন হয়েছিল, সেটাকে দিয়ে সেটার বর্ণনা করে সেখান থেকে সিম্পাথি টেনে তিনি সরকারে দীর্ঘদিন থাকতে চেয়েছিলেন, থাকতে পেরেছিলেন। এই বর্ণনাকে কেন্দ্র করে তার যে নেতাকর্মী, সাঙ্গপাঙ্গ, মন্ত্রী, এমপি, তারা দ্বিধার্সে লুটপাট চালিয়েছেন। বঙ্গবন্ধুর মাথা, সেই মাথাকে কেন্দ্র করে তাদের রাজনীতিতে ছিল। তাহলে নিজের বা তার দলের নেতাকর্মীদের মধ্যে এমন কোনো গুণ ছিল না একটি রাষ্ট্রে যে গুণের কারণে আওয়ামী লীগকে মানুষ ভালোবাসবে, আওয়ামী লীগের প্রতি মানুষ আকৃষ্ট হবে এবং এই রাজনৈতিক দল তাদের নিজের রাজনৈতিক দল মনে করে তারা তাদের শাসন গ্রহণ করবে। কিন্তু দেখা গেল বরং এই 32 নম্বরকে কেন্দ্র করে, বঙ্গবন্ধুর মাথাকে কেন্দ্র করে তারা এমন কোনো জায়গা নাই, অর্থনৈতিক কর্মকাণ্ড নাই যে তারা সেখানে আওয়ামী লীগের নাম করে, বঙ্গবন্ধুর নাম করে তারা সেখানে লুটপাট চালায়নি। বিশেষ করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে নির্বাচনকে একটা হাস্যরসে রূপান্তরিত করেছিল, বাংলাদেশের মানুষকে প্রতারণা করেছে। প্রথমে 13 সালে যে নির্বাচন হয়, মানে ভোটারবিহীন একটি নির্বাচন করে সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। আবার 18 সালে নিশি নির্বাচন করেছে এবং 24 সালে গিয়ে আমিডামি নির্বাচন করে নির্বাচন কমিশন, আদালত, তারপরে নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, এই সমস্ত বাহিনীকে দিয়ে সে এই দেশে অধিষ্ঠিত হয়েছিল, মানে ক্ষমতায় বারবার ক্ষমতায় থেকেছিল। এটা করতে গিয়ে বিরোধী দল বা যারা আন্দোলন সংগ্রামী রাজনৈতিক সংগঠন, কারা সাহসী, কারা আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারে, তাদেরকে ধরে আনরেজিস্টার্ড জেলখানায় তাদেরকে রেখেছিল। নিজে তৈরি করেছে, ডিজিএফআই করেছে, র্যাব করেছে, পুলিশ করেছে। এরা এই সমস্ত জেলখানায় রেখে, এই সমস্ত আয়না ঘরে রেখে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, চোখ বেঁধে রেখেছে, 10 বছর 8 বছর এটা করেছে। যে পরিবার বা যে রাজনৈতিক দলের নেতাকর্মীকে তারা নিয়ে সেই রকম বন্দি করে রেখেছিল, তারা আতঙ্কিত থাকতো, তারা বিপদগ্রস্ত হতো। এরকম একটা অমানবিক কাজ শেখ হাসিনা করেছিল শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আর পাড়ায় পাড়ায় যারা কায়েমি স্বার্থের লোক ছিল, যেমন গুন্ডা, বদমাশ, যারা এলাকায় খারাপ লোক বলে পরিচিত, তাদেরকে রাজনীতিতে নিয়ে এসে তাদেরকে নেতা তৈরি করে দিয়েছিল। ফলে এলাকায় এলাকায় ডোমিনেট করে রাজনৈতিক কর্মীকে হয়রানি করা, রাজনৈতিক কর্মীর উপর আক্রমণ করা এবং নিজেরা গোটা অঞ্চলে ত্রাসের সৃষ্টি করে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। তো মানুষের মধ্যে প্রচন্ড একটি ক্ষোভ, একটা প্রচন্ড এক ধরনের বিদ্রোহ দানা বেঁধেছিল। এমনকি জুলাই আন্দোলনের আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লতিফুর রহমান বা একটা ছেলে ছাগল কাণ্ড করেছিল, আপনাদের তো মনে আছে। তো সে 15 লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনেছিল কোরবানির জন্য। তো সাথে সাথে সেটা ভাইরাল হয়। সে বলেছিল যে টাকা ম্যাটার না, এখানে আমি যে ছাগলটা পেয়েছি এটা দিয়ে আমি ধন্য। তো এরকম একজন ছেলে ভাইরাল হয়েছিল, সে কার পুত্র, তার টাকার উৎস কি। পরে খোঁজ পেয়ে যখন তার বাবাকে জিজ্ঞেস করা হলো, একজন সরকারি কর্মকর্তা, চাকরিজীবী, তখন সে বলে সে ছেলে আমার না, আমি ওই ছেলেকে চিনি না, কিন্তু সেটা বেশি দিন ধোপে টেকেনি। ফলে বোঝা গেল যে একটা লুটপাটের টাকা পয়সা তাদের গোটা পরিবারের মধ্যে আছে এবং সে হজ করছে কয়েকবার। তো মানুষ সেটা ভালো করে নেয়নি। তারপরে আবেদ আলীকে কেন্দ্র করে জানেন যে বিসিএস যে কোশ্চিন, সেটা
কি করেছে, সেটা বিক্রি করেছে এবং বিক্রি করে সে শত শত কোটি টাকার মালিক হয়েছে। তো সেটা মানুষ দিতে পারেনি, কারণ মেধাবী ছাত্ররা, এরকম যদি দুর্নীতি হয়, পরীক্ষার কোশ্চেন যদি আগেই বিক্রি হয়, তাহলে তো যাদের টাকা আছে, বিশেষ করে যারা খারাপ ছাত্র বা যাদের বাবার টাকা আছে, তারা তো সে চাকরিগুলো পাবে, পেয়েছিল তাই। ফলে এটাও ভালো করে মানুষ নেয়নি, ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। মুক্তিযোদ্ধার দুই একটা পরিবার তারা রিট করে 18 সালে ওটা আন্দোলনের সময় শেখ হাসিনা আন্দোলনকে থামাতে গিয়ে বা তাদের যুক্তির কাছে পরাজিত হয়ে তখন সে সমস্তটাই ছেড়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল মন্ত্রী এমপিরা বা আওয়ামী লীগের লোকজন, যুবলীগ, যুব ছাত্রলীগ, তো তাদের তো চাকরি দরকার। এই সমস্ত চাকরি যদি তাদের কাছে থাকে, আওয়ামী লীগের কাছে থাকে, তাহলে সেটা ভালো হয়। ফলে তারা সরকার রিট করেছিল, এটা ঠিক, কিন্তু একটা বড় অংশ বের করে নিয়ে আসার চিন্তা ছিল, যার কারণে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছিলেন যে শুধু কি চাকরি রাজাকারের নাতিপুতিরাই পাবে, মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না? তো এই যে প্রশ্ন, এবং সেখান থেকেই ছাত্ররা বুঝে নিয়েছিল যে একটা অংশ কেটে নিবে এবং শেখ হাসিনা তাদের কথা মানবে না। তো যার কারণে মানুষ প্রচন্ড বিক্ষুব্ধ হয়েছিল, শেখ হাসিনাকে কোনোভাবেই মানতে পারছিল না। তারপরে কোনো ঘটনা যখন ঘটে, সেই ঘটনার উল্টা প্রতিক্রিয়া দেখায় শেখ হাসিনা। আরেকটি ঘটনা, যখন ইন্ডিয়া থেকে শেখ হাসিনা ঘুরে এসে সংবাদ সম্মেলন করলো, তাদেরই লাসপেন্সার এক ধরনের সাংবাদিক প্রশ্ন করেছিল যে ম্যাডাম, আপনি ইন্ডিয়া থেকে ঘুরে আসলেন, কি নিলেন, কি নিয়ে আসলেন? অনেকে মনে করেছিল যে আমাদের নদীগুলোর পানির হিস্সা আমরা পাবো, আর আমাদের বাণিজ্য যে ঘাটতি আছে সেই ঘাটতি আমরা পূরণ করতে পারবো, এরকম একটা বিষয় তখন হতে পারে। মোদির সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু সে বলেছে শেখ হাসিনা কিছু চায় না, বরং আমরা দেই। তো কি দিয়েছেন? বলছে যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ওরা সারা জীবন আমার কথা ভুলতে পারবে না। এটা মানুষ ভালো করে নেয়নি। একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক দেয়া নিয়ে, আমি যদি কিছু দেই তাহলে আমি কিছু পেতে চাই, এটা তো ব্যক্তিগত সম্পর্ক না, উদারতার প্রশ্ন এখানে নাই, একটা রাষ্ট্র নিয়ে কথা। তো সেটা শেখ হাসিনা এখান থেকে সরে এসে ব্যক্তিগত পর্যায়ে সে আলোচনা করে এসেছে। তো এটা মানুষ ভালো করে নেয়নি। এবং তারই একজন পিয়ন, অনেক টাকার মালিক, হেলিকপ্টার নিয়ে ঘুরে, তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার যে পিয়ন ছিল সে তার যে দুর্নীতি আছে সেটার বিষয়ে আপনি কিছু বলেন। বলছে হ্যাঁ, উনি হেলিকপ্টার স্যার চলে না, আমারই তো পিয়ন, 400 কোটি টাকার মালিক। তো এই যে বিষয়, উনি বলছে দুর্নীতি হয়েছে এবং তাকে ধরে কই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবে বা আদালতের কাছে সোপর্দ করবে, কিন্তু সেটা না করে উনি আরো সেটাকে প্রশ্রয় দিলেন। তো এটাও মানুষ ভালো করে নেয়নি। এবং আন্দোলনের সময়গুলোতে যারা আন্দোলন করেছে ছাত্ররা, তাদেরকে ধরে ধরে এনে জেলে পুরেছে, যদিও বলেছিল যে আমি ছাত্রদেরকে ছেড়ে দিব, যাদের পরীক্ষা তাদের ছেড়ে দিব, সেটা সে করেনি, বরং চিরুনি অভিযান করেছে, এবার খুন করেছে, গুম করেছে, গুম করেছে তাদের ক্ষমতায় টিকে রাখার জন্য। আর আরেকটি পর্যায়ে যেহেতু তারা অভ্যস্ত হয়ে পড়েছিল ব্যক্তিগত সুবিধার জন্য, টাকা পয়সার জন্য, ভালো লোককে ধরে গিয়ে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকায় দফা রফা করে বা অন্য কারো শত্রুকে মেরে দিতে পারলে টাকা পাওয়া যাবে, এইভাবে ক্রসফায়ার গুলো করেছে, খুন করেছে। ফলে দেশে, সারা দেশে একটা অরাজকতা তৈরি হয়েছিল। এটা মানুষ ভালো করে নিতে পারেনি। সে টোটাল যে ক্ষোভ সেটা পড়েছিল শেখ হাসিনা সরকারের উপর। এরা আন্দোলন করে এরা পালিয়ে গেলে, পালিয়ে যাওয়ার সময় প্রায় 1,500 ছাত্র জনতাকে হত্যা করে যখন তারা পালিয়ে যায়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সারা দেশের মানুষ যেদিন
5 তারিখ রাস্তায় নেমে এসেছিল, তখন ক্ষোভে ভেঙে ফেলেছে অনেক কিছু ভাঙতে পারেনি। এবং এখন তারা কেউ কেউ অন্ধকার থেকে বেরিয়ে মাঝরাতে ভোরে মিছিল করার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের কি করার চেষ্টা করছে, এটা আবার মানুষ ভালো করে নেয়নি, যার কারণে আবার ওই 32 নম্বর ভাঙছে। তো একটা অরাজকতা, একটা কোনোভাবেই মানা যায় না, এটা ঠিক আছে, কিন্তু এই যে জবরদস্তি, যে অন্যায়, তার উপর আবার শেখ হাসিনা রাত 9টায় 5 তারিখে রাত 9টায় দেওয়ার কথা তাদের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি পেজে বক্তৃতা দেওয়ার কথা। সেটা বাস্তবে সারা দেশের মানুষের জন্যই প্রযোজ্য ছিল, সারা দেশের মানুষ সেটা দেখেছেও। আসলে কি বলে, সেখানে একটা সাধারণ বালখিল্য একটা আচরণ করেছে। 15.5 বছর ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা থাকায় যে অভিজ্ঞতা, একটা রাজনীতি হিসেবে একটা দক্ষ যোগ্য একটি পালিয়ে গেল কেন, মাপ চাই কিনা, সে তো মাপ কোনোভাবেই পাবে না, কিন্তু মাপ চাওয়া যে একটা নৈতিক দায়িত্ব তাদের, এই যে এতগুলো খুন হত্যা করেছে, ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে, সমস্ত বিষয়ে কোনো কোনো কথা নাই। যাক, তো সেই কারণেই বাস্তবে তারা এটা সারা দেশেও এখন দেখা যাচ্ছে যে যারা দুর্নীতিবাজ অন্যায়কারী তাদের বাড়িঘর ভাঙছে, 32 নম্বর ভেঙে দিচ্ছে। আমি 32 নম্বর ভাঙার পক্ষে নই, কিন্তু এই যে ঘটনা, সেটা কিন্তু তাদেরই সৃষ্টি করা অবস্থা। তো বন্ধুরা, বেশি কিছু না, আপনারা যারা বোঝেন তারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।